ডাকসু নির্বাচনে 11ই মার্চ সকাল 8টা থেকে 2টা পর্যন্ত ভোট। মনোনয়নপত্র বিতরণ 19 থেকে 25 ফেব্রুয়ারি। খসড়া ভোটার তালিকা প্রকাশ। সংশ্লিষ্ট হলের প্রাধ্যক্ষের অফিস হতে মনোনয়নপত্র বিতরণ করা হবে। স্বাগত জানালেন সাধারণ শিক্ষার্থীরা। প্যানেল দিয়ে কাজ শুরু ছাত্রলীগের। প্রচারণার সময় কম, দাবি অন্য সংগঠনগুলোর। সাধারণ ছাত্ররা যাকে পছন্দ করবে তিনিই যেন নির্বাচিত হন। সাধারণ ছাত্রদের যত সমস্যা আছে ওগুলো সমাধান হোক। ছাত্র সংগঠনগুলোর সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসনের দর কষাকষি করার কোনো নিয়মতান্ত্রিক প্ল্যাটফর্ম ছিল না। ডাকসু নির্বাচনের মধ্য দিয়েও আমরা সেটি অর্জন করতে পারছি। এত স্বল্প সময়ে 38,000 শিক্ষার্থীদের কাছে পৌঁছানো, এটা বিষয়টা খুবই অবৈজ্ঞানিক। আমার যে স্বাভাবিক স্বতঃস্ফূর্ততা নিয়ে আমার সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনা করবো, সেই সুযোগ কিন্তু এখানে নাই। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি ওয়াহিদা স্বপ্না এবং আমি তোহা খান তামিম। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। প্যাকেটজাত তরল দুধে মাত্রাতিরিক্ত কীটনাশক ও অ্যান্টিবায়োটিক পাওয়ার ঘটনায় বিএসটিআই ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ব্যর্থ। মন্তব্য আদালতের। 15 দিনের দুধ পরীক্ষার নির্দেশ। শুধু স্কুল কলেজের শিক্ষক পরিচালিত কোচিং অবৈধ। ফ্রিল্যান্সারদের বাধা নেই ব্যাখ্যা হাইকোর্টের। উচ্চ মূল্যে বাসা বাড়িতে গিয়ে পড়ানোর প্রবণতা বাড়বে, মত বিশ্লেষকদের। রাজধানীতে বিভিন্ন স্থানে অনিয়ম ও ভেজাল বিরোধী অভিযান। মিরপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ। বুড়িগঙ্গা দখলমুক্ত করতে কাল থেকে ফের অভিযান। ইডেন কলেজের সাবেক অধ্যক্ষকে শ্বাসরোধে হত্যা করা হয়। 2 গৃহকর্মী সহ 3 জনের বিরুদ্ধে মামলা। ব্যবসায়িক দ্বন্দ্বে যাত্রাবাড়িতে নারী খুন, বলছে পুলিশ। এবং নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে অংশ নিতে এখন নেপিয়ারে টাইগাররা। দলের সঙ্গে যোগ দিলেন মাশরাফি, তামিম সহ বাকি ক্রিকেটাররা। পঁচিশটি পদে 11ই মার্চ সকাল 8টা থেকে দুপুর 2টা পর্যন্ত ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ হবে। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান রিটার্নিং কর্মকর্তা। তিনি জানান, আগামী 19 থেকে 25 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে মনোনয়নপত্র বিতরণ। তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা। ইতোমধ্যে প্যানেল নিয়ে কাজ শুরু করেছে ছাত্রলীগ। তবে প্রচারণার সময় কম বলে অভিযোগ অন্য সংগঠনগুলোর। বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে বহুল প্রতীক্ষিত ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান রিটার্নিং কর্মকর্তা। এ সময় অন্য কর্মকর্তা ও হল প্রাধ্যক্ষরা উপস্থিত ছিলেন। 11ই মার্চ 2019 সকাল 8টা থেকে দুপুর 2টা পর্যন্ত ভোট গ্রহণ করা হবে। মনোনয়নপত্র বিতরণের তারিখ ও সময় 19 ফেব্রুয়ারি 2019 মঙ্গলবার হতে 25 ফেব্রুয়ারি 2019 সোমবার সকাল 10টা হতে বিকাল 4টা। সংশ্লিষ্ট হলের প্রাধ্যক্ষের অফিস হতে মনোনয়নপত্র বিতরণ করা হবে। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ও সময় 2রা মার্চ 2019 বেলা 1টা পর্যন্ত। তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে ছাত্রলীগ। তবে ছাত্রদল, সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ ও বাম ছাত্র সংগঠনগুলো বলছে, বিশ্ববিদ্যালয়ে সহাবস্থান নেই। সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করার দাবি তাদের। একটি দলের চাহকে প্রাধান্য দিয়েই বিশ্ববিদ্যালয় সামগ্রিক নির্বাচনের জন্য তফসিল ঘোষণা করেছে। আমার যে স্বাভাবিক স্বতঃস্ফূর্ততা নিয়ে আমার সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনা করবো, সেই সুযোগ কিন্তু এখানে নাই। আমরা মনে করি যে বিদ্যমান অবস্থায় ডাকসু নির্বাচনের উপযোগী পরিবেশ নাই। যেসব ছাত্র সংগঠন তথাকথিত ছাত্র সংগঠন মনে করছে যে বিশ্ববিদ্যালয়ে গণতান্ত্রিক সহাবস্থান নেই, আমরা মনে করি এটি তাদের একটি রাজনৈতিক স্ট্র্যাটেজি, যাতে তারা নির্বাচনের আগে বেশি বেশি সুবিধা নিতে পারে। সাধারণ শিক্ষার্থীরা মনে করেন, ডাকসু নির্বাচন হলে বিশ্ববিদ্যালয়ের নানা সমস্যার সমাধান হবে। তার আগে সুষ্ঠু নির্বাচনের জন্য পদক্ষেপ নিতে প্রশাসনের প্রতি আহ্বান জানান তারা। অবশ্যই চাই একটা সুষ্ঠু নির্বাচন হোক ডাকসুতে, আর ছাত্রদের দাবিটাই প্রাধান্য পাক। প্রশাসনিকভাবে অনেক দীর্ঘসূত্রতা একটা বিষয় আছে, ওই প্রবলেমগুলো সলভ হবে। হলে অনেক সমস্যা আছে, ঠিক আছে, এই সমস্যাগুলো ল্যাগিংসগুলো যাতে ঠিক হয়, এটাই আমি চাই। সব সংগঠনকে সমান সুযোগ দেওয়ার নিশ্চয়তা দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এবারে প্রথম আচরণবিধি তৈরি করা হয়েছে। এই আচরণবিধির মূল লক্ষ্যটি হচ্ছে ডাকসু নির্বাচনকে নিরবিচ্ছিন্ন, যেন সবার অংশগ্রহণ এবং কেউ যেন এই নির্বাচনকে তার অবস্থান থেকে কোনোভাবেই কোনো প্রার্থী কিংবা প্রার্থীর পক্ষে কোনো ব্যক্তি প্রশ্নবিদ্ধ না করতে পারে, সেটি। তফসিল ঘোষণার পর সরব হয়ে উঠেছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস।
হাসান সাফায়াত, সময় সংবাদ, ঢাকা। ডাকসু নির্বাচনে খবর জানাতে এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছেন রিপোর্টার ইকরাম হোসাইন। আমরা সরাসরি যোগ দিচ্ছি তার সঙ্গে। ইকরাম, তামিম, তফসিল ঘোষণার পর সরব হয়ে উঠেছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। সবগুলো ছাত্র সংগঠনের তৎপরতা আমরা দেখতে পাচ্ছি। বিশেষ করে ছাত্রলীগ তাৎক্ষণিকভাবে স্বাগত মিছিলের আয়োজন করেছে। কিছুক্ষণ পর তাদের মিছিলটি শুরু হবে। ইতিমধ্যে বিভিন্ন হল থেকে ছাত্রলীগের নেতাকর্মীরা এসে মধুর ক্যান্টিনে জড়ো হচ্ছেন। তারা একত্রে একটা মিছিল করবেন। সেখানে তারা বিশ্ববিদ্যালয়ের যে সিদ্ধান্ত এবং ডাকসুর যে তফসিল ঘোষণা করা হয়েছে সেই সিদ্ধান্তকে স্বাগত জানাবেন। এর আগে আমরা ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে কথা বলেছিলাম। তারা যেটি বলছেন যে বিশ্ববিদ্যালয় প্রশাসন যেভাবে সিদ্ধান্ত নিচ্ছে সেই সিদ্ধান্তকে তারা স্বাগত জানাচ্ছেন এবং তারা ডাকসু নির্বাচনে অংশগ্রহণ করার জন্য প্যানেল তৈরি করছেন। অন্যদিকে বাম ছাত্র সংগঠনগুলো এবং বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ যে পরিষদ আছে যারা কোটা আন্দোলন করেছিল, তারা বলছে যে বিশ্ববিদ্যালয় প্রশাসন তড়িঘড়ি করে একটা সিদ্ধান্ত নিয়েছে এবং তাদের প্রচারণার জন্য যথেষ্ট সময় নেই। আরও একটি বিষয় তারা উল্লেখ করেছে, সেটি হচ্ছে ক্যাম্পাসে সহাবস্থান নেই। সহাবস্থান নিশ্চিত করতে হবে, তাহলে সাধারণ শিক্ষার্থীরা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে। আরেকটি পক্ষ হলো ছাত্রদল, তারাও একই সুরে কথা বলছে। তারাও বলছে যে তাদের দাবি দাওয়াগুলো মেনে নেওয়া হয়নি। হলের বাইরে ভোট কেন্দ্র রাখার যে দাবি ছিল সেটি মেনে নেওয়া হয়নি, ফলে তারা কিছুটা হতাশা প্রকাশ করেছে। অন্যদিকে সাধারণ শিক্ষার্থীরা যেটা বলছেন যে তারা একটা সুষ্ঠু নির্বাচন যাতে অনুষ্ঠিত হয় সেই বিষয়টি যাতে বিশ্ববিদ্যালয় প্রশাসন মাথায় রাখে সেটি তারা বলছেন। অন্যদিকে বাম ছাত্র সংগঠনগুলো তাৎক্ষণিকভাবে মিছিল করেছে এবং তারা সেখানে বলেছে যে বিশ্ববিদ্যালয় প্রশাসন তড়িঘড়ি করে সিদ্ধান্ত নিয়েছে যাতে অন্য যে সংগঠনগুলো আছে ছাত্রলীগের বাইরে তারা নির্বাচনে সেইভাবে সুযোগ নিতে না পারে। আর অন্যদিকে যে সাধারণ শিক্ষার্থীদের মধ্যেও এক ধরনের চাঞ্চল্য তৈরি হয়েছে, এক ধরনের তারা প্রাণবন্ত। সবাই বলছেন যে যেহেতু 28 বছর পর ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে, সেক্ষেত্রে তারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন যে নির্বাচনের তারিখটি আস্তে আস্তে ঘনিয়ে আসবে। তারা ডাকসু নির্বাচনের যে সরব উপস্থিতি সেটি উপভোগ করবেন। আরও 1 মাস বাকি আছে ডাকসু নির্বাচনে। তার আগে ছাত্র সংগঠনগুলো এখন তাদের প্যানেল তৈরি করবে। ছাত্রলীগ বলেছে যে আজ থেকেই তারা তাদের প্যানেল তৈরির যে কাজ সেটি শুরু করে দিবে। অন্যদিকে ছাত্রদল বলছে ছাত্রদলের অনেক নেতাকর্মী বয়সের কারণে এবং তাদের যে ছাত্রত্ব না থাকার কারণে নির্বাচনে অংশগ্রহণ করতে না পারলেও তারা বলছে যে নিয়মিত ছাত্র যারা আছে তাদের দিয়ে তারা প্যানেল গঠন করবেন। অন্যদিকে বাম ছাত্র সংগঠনগুলোর একটি জোট আছে, প্রগতিশীল ছাত্র জোট, এবং প্রগতিশীল ছাত্র জোটের সঙ্গে পাহাড়ি ছাত্র সংগ্রাম পরিষদ আছে। অন্যদিকে সাম্রাজ্যবাদ বিরোধী ছাত্র যে সংগঠনটি আছে তারাও হয়তো বাম ছাত্র সংগঠনগুলোর মধ্যে সাথে ঐক্যবদ্ধভাবে নির্বাচন করবে। অন্যদিকে কোটা আন্দোলনকারীদের সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ তারাও হয়তো শেষ পর্যন্ত কোনো একটা সংগঠনের সাথে জোটবদ্ধ হতে পারে। তো নির্বাচন নিয়ে এই ছিল আমার কাছে সবশেষ। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমাদের সাথে যোগ দিয়েছিলেন সহকর্মী ইকরাম হোসাইন। এদিকে ডাকসু নির্বাচনে নানা চ্যালেঞ্জের মুখে 1 যুগ ধরে ক্যাম্পাসে নিষ্ক্রিয় থাকা জাতীয়তাবাদী ছাত্রদল। মেয়াদ উত্তীর্ণ কমিটি দিয়ে চলছে কেন্দ্রীয়, বিশ্ববিদ্যালয় ও হল কমিটি। বয়সসীমার কারণে নির্বাচনে অংশ নিতে পারবেন না বেশিরভাগ নেতা। যদিও ছাত্রদল বলছে জুনিয়রদের দিয়ে হলেও পূর্ণ প্যানেলে নির্বাচনে অংশ নিতে প্রস্তুত তারা। ইকরাম হোসাইনের রিপোর্ট। 2008 সালের জাতীয় নির্বাচনের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে নেই ছাত্রদলের তেমন কোনো কার্যক্রম। 2010 সালে ক্যাম্পাসে হামলার শিকার হন তৎকালীন সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু। এরপর আরও কয়েকবার মারধরের অভিযোগ ওঠে ছাত্রলীগের বিরুদ্ধে। কিন্তু গেল কয়েক মাসে কিছুটা পাল্টেছে পরিস্থিতি। বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে সক্রিয় সংগঠনগুলোর মতবিনিময় সভায় অংশ নেয় ছাত্রদলও। সেখানে ছাত্রলীগ নেতাদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে দেখা যায় ছাত্রদল নেতাদের। সবশেষ উপাচার্যকে স্মারকলিপি দিতে এসে ক্যাম্পাসে শোডাউন করেছে সংগঠনটি। যদিও তাদের অভিযোগ বিশ্ববিদ্যালয়ে রাজনীতি করার সুষ্ঠু পরিবেশ নেই। যদি বয়স্ক কেউ নির্বাচনে প্রার্থিতা নিয়ে আসে, ছাত্ররা যদি তাকে প্রত্যাখ্যান করে, তাহলে কিন্তু তার ডাকসুর প্রতিনিধি হওয়ার সুযোগ নাই। অধিকার থেকে বঞ্চিত করার সুযোগ বিশ্ববিদ্যালয় প্রশাসন নাই যে তারা প্রার্থী হতে পারবে না বা ভোটার হতে পারবে। যদি রানিং ছাত্র দিয়েও হতো, আমরা কিন্তু আমাদের প্যানেল রেডি ছিল মোটামুটি, কিন্তু আমরা সেটা ডিসক্লোজ করিনি। 30 যে করা হয়েছে, 30-এর ভিতরে যারা আছে তাদের সবাইকে ভর্তির সুযোগ দিতে হবে। হল পর্যায়ের নেতাকর্মীরা বলছেন বর্তমান বাস্তবতায় ক্যাম্পাসে অবস্থান নেওয়া তাদের পক্ষে কঠিন হয়ে দাঁড়িয়েছে। যারা রানিং স্টুডেন্ট আছে, নেতাকর্মী, এরা চরম আতঙ্কে আছে। আমরা ডাকসু নির্বাচন করতে গেলে আমাদের উপর হামলা হবে কিনা, এন্ড পরবর্তীতে আমরা পড়াশোনা কন্টিনিউ করতে পারবো কিনা। যারা কোয়ালিটি ফুল বা যারা নেতৃত্ব দেওয়ার মতো আমাদের ক্যারিজমেটিক আছে, এদেরকে বাদ দেওয়ার জন্য এরা এই চিন্তা ভাবনা করছে। তারপরেও আমরা ইনশাল্লাহ আমাদের ডাকসুতে আমাদের যথেষ্ট কোয়ালিটি ফুল ক্যান্ডিডেট আছে এবং আমরা ফুল ফেলে নির্বাচন দিতে পারবো।
এদিকে বিএনপি মনে করে ক্যাম্পাসে সহাবস্থানের পরিবেশ নেই, ফলে ডাকসু নির্বাচনে ছাত্রদলের অংশ নিতে পারা এবং নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে শঙ্কিত দল। সহাবস্থান নিশ্চিত করতে হবে, সেইটা আমরা এখনো দেখছি না। যদি সেইটা না হয় তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সুষ্ঠুভাবে অবাধ সুষ্ঠু নির্বাচনের লক্ষণ আমরা দেখি না। ছাত্র দলের দীর্ঘদিন কমিটি হয় না, তাদের নেতৃত্ব কম বেশি জটিলতা আছে, কিন্তু তার মানে এই না যে তাদের নেতৃত্ব নাই। যদিও বিশ্ববিদ্যালয় প্রশাসন বরাবরই দাবি করছে ক্যাম্পাসে আছে সব সংগঠনের সহাবস্থান। ইকরাম হুসাইন, সময় সংবাদ, ঢাকা। এবার অন্য প্রসঙ্গ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রী পরিষদের সাপ্তাহিক বৈঠক হয়েছে। সকাল 10টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠক হয়। বৈঠকে উপস্থিত ছিলেন মন্ত্রিসভার সদস্যরা। এতে 2018 সালে প্রণীত আইন ও অধ্যাদেশের সংকলন প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন আইনমন্ত্রী আনিসুল হক এবং সিনিয়র সচিব মোহাম্মদ শহীদুল হক। মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিং করছেন মন্ত্রী পরিষদ সচিব। সরাসরি যাচ্ছে সেখানে। দিয়েছে যে কোনো কুকুরকে হত্যা করা যাবে না, যদি তাদেরকে প্রয়োজন হয় তাদেরকে করা যাবে, আপনার ওই যে স্টেরিলাইজ করা যাবে, মানে তাদের যদি থাকে তাদের মধ্যে যদি আপনার কি বলে জলাতঙ্ক জাতীয় বিষয়ের সন্দেহ থাকে সেটাকে নিউট্রালাইজ করা বা তার করা, তাকে বন্ধাত্মকরণ, এগুলোর প্রভিশন রাখা হয়েছে। এখন কিন্তু অনেক দিন ধরে আপনার এই জাজমেন্ট হয়েছে অনেক দিন আগে, তখন থেকে কিন্তু কোনো কুকুর হত্যা করা হচ্ছে না। বলতে পারেন যে জনসংখ্যা অনেক বেড়ে গেছে, কিন্তু এটা হত্যা প্রভিশন নাই, এটা কোর্ট নিষেধ করে দিচ্ছে এবং মানা হচ্ছে এটা। আচ্ছা, অপরাধ ও দণ্ড, এটা আমি একটু পড়ে যাই। কোনো ব্যক্তি এই আইনের ধারা 4-এর উপধারা 3, ধারা 5-এর উপধারা 2, ধারা 6-এর উপধারা 2, ধারা 7-এর উপধারা 3 এবং ধারা 10-এর উপধারা 6-এর অধীন কোনো অপরাধ সংগঠন করিলে অথবা অপরাধ সংগঠন সহায়তা করিলে উক্ত ব্যক্তি অনধিক 6 মাসের বিনাশ্রম কারাদণ্ড অথবা অনধিক 10। মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিং করছেন মন্ত্রী পরিষদ সচিব। আমরা তখন সরাসরি ছিলাম সেখানে। দুপুরের সময় আরো থাকছে। পহেলা ফাল্গুন ও ভালোবাসা দিবস উপলক্ষে জমজমাট ফুলের ব্যবসা। সাভারে ফুল তুলতে ব্যস্ত বাগানীরা। উত্তরাঞ্চলেও বাড়ছে বাণিজ্যিক ফুল চাষের প্রবণতা। শুধু নীতিমালায় বর্ণিত স্কুল, কলেজ, মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক দ্বারা পরিচালিত কোচিং বাণিজ্য অবৈধ বলে জানিয়েছেন হাইকোর্ট। তবে ফ্রিল্যান্সারদের কোচিং চালানোতে কোনো বাধা নেই বলে নির্দেশনা দেন হাইকোর্ট। এর আগে গত 7 ফেব্রুয়ারি সরকারি বেসরকারি স্কুলের শিক্ষকরা কোচিং করাতে পারবেন না বলে রায় দেন হাইকোর্ট। আজ সেই রায়ের ব্যাখ্যা দেন আদালত। তবে সরকারি নীতিমালার আলোকে কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে 10 জন ছাত্র পড়াতে পারবেন শিক্ষকরা। কোচিং বাণিজ্য নিয়ে 5টি আলাদা রিটের পরিপ্রেক্ষিতে এই রায় দেন উচ্চ আদালত। শিক্ষা প্রতিষ্ঠানের যে ব্যাখ্যাটা দেয়া আছে কোচিং বাণিজ্য নীতিমালা 2012-তে, সেই শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে যদি পড়ে তাহলে যদি কেউ কোচিং করা সেটা অবৈধ, এবং এদের বাইরে যারা, যেমন একজন ফ্রিল্যান্সার কোচিং করাচ্ছে, উনি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে পড়ছে না, ওনারটা বৈধ। এদিকে স্কুল কলেজে শিক্ষার গুণগত মান উন্নয়ন না করে কোচিং বন্ধ করা হলে উচ্চ মূল্যে বাসা বাড়িতে গিয়ে এ বাণিজ্য শুরু হবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন শিক্ষাবিদ অধ্যাপক ডক্টর মোহাম্মদ কায়কোবাদ। আমরা যদি কোচিংকে বারণ করি তাহলে যোগ্য মানুষ বাসায় বাসায় যেয়ে পড়াবে, আমরা সেগুলো ধরতে পারবো না, কিংবা এর পেছনে যে পরিমাণ বিনিয়োগ আমাদের করতে হবে সেটা করতে পারবো না। আমার মনে হয় যে একটি সমস্যা সমাধানের জন্য আমাদের জাতীয় জীবনের, সামাজিক জীবনের নানা ক্ষেত্রে নানা সমস্যা হোক, সেটা আমরা চাই না। ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায় গাভীর দুধ, দুগ্ধজাত খাবার এবং দই জরিপ করে 2 সপ্তাহের মধ্যে রিপোর্ট দিতে জাতীয় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে দুদক চেয়ারম্যানকেও তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। পাশাপাশি দুধে ভেজাল দেওয়ার সঙ্গে জড়িতদের কেন সর্বোচ্চ শাস্তি দেওয়া হবে না তাও জানতে চাওয়া হয়েছে। এছাড়া বাজারে গাভীর প্যাকেটজাত তরল দুধে মাত্রাতিরিক্ত কীটনাশক, সীসা ও অ্যান্টিবায়োটিক পাওয়ার ঘটনায় কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা কেন অবৈধ নয় জানতে চেয়ে হাইকোর্ট রুল জারি করেছেন। গণমাধ্যমে প্রকাশিত রিপোর্ট আমলে নিয়ে বিচারপতি নজরুল ইসলাম তালুকদারের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ স্বপ্রণোদিত হয়ে এ আদেশ দেন। আদালত বলেন, নিরাপদ খাদ্য নিশ্চিতে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও বিএসটিআই ব্যর্থ।
এর আগে বাজারে সহজলভ্য গাভীর তরল দুধ, দইয়ে মাত্রাতিরিক্ত সীসা, অ্যান্টিবায়োটিক, মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কীটনাশকের উপস্থিতি পাওয়া গেছে বলে একটি গবেষণায় উঠে আসে। কোর্ট অ্যাকচুয়ালি উদ্বেগ করেছে যে সবকিছুই তো মানুষের স্বাস্থ্যের উপর নির্ভর করে, আর বিশেষ করে দুধ বাচ্চারা খায়, বয়স্ক মানুষরা খায়, সবাই খায়। মানুষকে সাইলেন্টলি কিলিং করার জন্য হয়, তাহলে কর্তৃপক্ষের কি ফাংশন? দ্বৈত বেঞ্চ জিনিসটা খুব গুরুত্বের সঙ্গে নেয় এবং রুল জারি করেছে। আগামী 15 দিনের মধ্যে কোর্টের কাছে জমা দিতে হবে আজকের আদেশ পাওয়ার সঙ্গে সঙ্গে। আর আরেকটি আইনগত বিষয় বলে সর্বোচ্চ শাস্তি কেন দেওয়া হবে না এই পারপিট্রেটরদের বিরুদ্ধে। কোর্ট এটাকে সিরিয়াসলি দুর্নীতি মনে করছে এবং দ্যাট ইজ ওয়াই কোর্ট চেয়ারম্যান এসএসসি অ্যান্টি করাপশন কমিশনকে রুল জারি করেছে যে কেন ইনকোয়ারি করবেন না। প্যাকেটজাত তরল দুধ এবং কোচিং সেন্টার নিয়ে হাইকোর্টের রুলের বিষয়ে বিস্তারিত জানাতে আদালত চত্বর থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন রিপোর্টার আফজাল হোসেন। সরাসরি যাচ্ছি তার কাছে। আফজাল, স্বপ্না, গাভীর যে বাজারে যে সহজলভ্য গাভীর তরল দুধ পাওয়া যায় এবং যে দই হয়, সেই দইটি মূলত গাভীর তরল দুধ এবং দই দুটোই পরীক্ষা করে সরকারি একটি গবেষণা সংস্থা তারা রিপোর্ট দিয়েছে আদালতে, এবং এই রিপোর্টের ভিত্তিতেই কিন্তু গণমাধ্যমে আজকে বিভিন্ন গণমাধ্যমে এ বিষয়ে একটি রিপোর্ট রয়েছে, যেখানে বলা হয়েছে যে গাভীর তরল দুধ এবং দইয়ে মাত্রাতিরিক্ত কীটনাশক এবং যে মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর যে উপাদানগুলো রয়েছে সেই উপাদানগুলো রয়েছে, যার কারণে যেটি শিশু স্বাস্থ্য থেকে শুরু করে মানব স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকির মধ্যে পড়বে। সেই বিষয়টি গণমাধ্যমে উঠে আসার পরে আজকে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের একটি দ্বৈত বেঞ্চ স্বপ্রণোদিত হয়ে রুল জারি করেছেন এবং একটি অন্তর্বর্তীকালীন আদেশ দিয়েছেন, যে আদেশে আগামী 15 দিনের মধ্যে, অর্থাৎ যে আদেশটি দেওয়া হয়েছে সেই আদেশটি লিখিত আকারে প্রকাশের 15 দিনের মধ্যে বাজার ঢাকা সহ এর আশপাশের যে জেলাগুলো থেকে নমুনা সংগ্রহ করে এই গাভীর তরল দুধ এবং গাভীর যে খাদ্য এবং দই রয়েছে সেই দইগুলো পরীক্ষা করে কি পরিমাণ ক্ষতিকর উপাদান রয়েছে এবং সেটি মানব স্বাস্থ্যের জন্য কতটুকু ক্ষতিকর সে বিষয়ে 15 দিনের মধ্যে একটি প্রতিবেদন আদালতে দাখিল করতে বলা হয়েছে। একই সাথে এই দুধ যারা বা এই দুধে যারা ভেজাল দিচ্ছেন তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না এবং বিএসটিআই এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য সংস্থা কর্তৃপক্ষ কতটুকু ব্যর্থ হয়েছে সেই বিষয়টি তারা আদালতে জানাতে বলেছেন। একই সাথে আজকে হাইকোর্টের আরেকটি বেঞ্চ কিন্তু কোচিং বাণিজ্য নিয়ে রায় দিয়েছেন এবং গত 7 ফেব্রুয়ারি সরকার যে কোচিং বাণিজ্য বন্ধে যে নীতিমালা জারি করেছিল সেই নীতিমালাটাকেই কিন্তু হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ বৈধ ঘোষণা করেছিল। তো এই কোচিং বাণিজ্য নিয়ে রায়ের পরেই মূলত একটি ধোঁয়াশা তৈরি হয়েছিল, তাহলে কি যারা বাণিজ্যিক ভিত্তিতে বাইরে কোচিং করেন, অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের বাইরে যারা কোচিং করান তারা কি আসলে কোচিং করাতে পারবেন কিনা সেই বিষয়টি নিয়ে একটি ধোঁয়াশা তৈরি হয়েছিল। আজকে আদালত সেই রায়ের ব্যাখ্যায় স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন শুধুমাত্র বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এবং সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক যারা রয়েছেন এবং যারা মাদ্রাসা কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক রয়েছেন তারাই শুধুমাত্র কোচিং বাণিজ্য করতে পারবেন না। এর বাইরে যে কোচিং সেন্টারগুলো পরিচালিত হচ্ছে বাংলাদেশে, যারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্ররা এই কোচিং বাণিজ্যগুলো পরিচালনা করছেন এবং যারা কোনোভাবেই শিক্ষা প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত নন, তারা যে কোচিংগুলো পরিচালনা করছেন সেই কোচিংটি পরিচালনা করতে কোনো বাধা নেই বলে হাইকোর্ট রায় দিয়েছেন এবং আদালত বলেছেন যে এই যে তারা রায় দিয়েছেন এই রায়টি মূলত কোচিং বাণিজ্য বন্ধে সরকারের নীতিমালার আলোকে, নীতিমালায় যে বর্ণিত নিয়মগুলো সেই নীতিমালাগুলোকেই বৈধতা দিয়েছেন, অর্থাৎ এই নীতিমালার আলোকে যদি কোচিং সেন্টারগুলো যারা পড়বে না তারাই মূলত কোচিং বাণিজ্য বা কোচিং ব্যবসার সাথে সংযুক্ত হতে পারবেন। তো আমার কাছে হাইকোর্ট থেকে এই ছিল সবশেষ খবর। স্বপ্না, হাইকোর্ট থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন রিপোর্টার আফজাল হোসেন। তিনি জানাচ্ছিলেন কোচিং সেন্টারের নিয়ে যে অভিযান এবং প্যাকেটজাত তরল দুধের বিষয়ে হাইকোর্ট যে রুল জারি করেছে সেই বিষয়ে সবশেষ তথ্য আমাদেরকে তিনি জানাচ্ছিলেন। এবার অন্য প্রসঙ্গ। রাজধানীতে নিজ বাসায় ইডেন কলেজের সাবেক অধ্যক্ষ মাহফুজা চৌধুরী হত্যার ঘটনায় 2 গৃহকর্মীর নামে মামলা হয়েছে। সকালে নিউমার্কেট থানায় নিহতের এক স্বজন মামলাটি দায়ের করেন। এতে 2 গৃহকর্মী স্বপ্না ও রেশমাকে আসামি করা হয়। স্বপ্না ও রেশমাকে গ্রেফতার করতে ইতোমধ্যেই বেশ কিছু জায়গায় অভিযানও চালানো হয়েছে বলে জানিয়েছে লালবাগ জোনের ডিসি। স্বপ্নার গ্রামের বাড়ি ফরিদপুরের বোয়ালমারি ও রেশমার গ্রামের বাড়ি কিশোরগঞ্জে। এদিকে ময়না তদন্ত শেষে ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগ জানিয়েছে শ্বাসরোধ করেই মাহফুজা চৌধুরীকে হত্যা করার প্রমাণ পেয়েছেন তারা। গতকাল রাত 9:30টার দিকে রাজধানীর এলিফ্যান্ট রোডে সুকন্যা টাওয়ারের নিজ ফ্ল্যাট থেকে ইডেন কলেজের সাবেক অধ্যক্ষ মাহফুজা চৌধুরীর লাশ উদ্ধার করা হয়। মামলায় 2 জনকে আসামি করা হয়েছে এবং একজনকে সাসপেক্টেড করা হয়েছে, সন্দেহভাজন হিসেবে আছে একজন। মামলা তদন্তাধীন আছে। আমরা গতকাল রাত থেকে
আসামি ধরার চেষ্টা করছে এবং এখনও এই মুহূর্তেও ঢাকা শহরের বিভিন্ন জায়গায় আমাদের টিম কাজ করতেছে আসামি ধরার জন্য, এবং আমরা আশাবাদী শীঘ্রই যারা এই ঘটনার সাথে জড়িত তারা ধরা পড়বে। তাকে শ্বাসরোধ করে মারা হয়েছে আমাদের কাছে আপাতদৃষ্টিতে মনে হচ্ছে। তা আমরা তার ঠোঁটে, মুখে এবং আঙ্গুলে দস্তাদস্তির চিহ্ন পাই। একজন ব্যক্তির দ্বারা এই হত্যাকাণ্ড সম্ভব না আমাদের কাছে মনে হচ্ছে একাধিক ব্যক্তি ছিল। এদিকে রাজধানীর যাত্রাবাড়িতে হাতুড়ি দিয়ে পিটিয়ে এক নারীকে হত্যার ঘটনায় মামলা করা হয়েছে। সকালে কয়েকজনকে আসামি করে মামলাটি দায়ের করে নিহতের পরিবার। গতকাল বিকেলে এই ঘটনায় রাবেয়া নামে অপর একজনকে আহত অবস্থায় ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে। তবে নিজেদের ভেতর ব্যবসায়িক দ্বন্দ্বের কারণেই এমন ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত করেছে পুলিশ। ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এই ঘটনায় যিনি মারা গেছেন ওনার মামা কয়েকজনকে অভিযুক্ত করে মামলা দায়ের করেছেন এবং মামলা রুজু হয়েছে। আমরা তদন্ত শুরু করেছি, আমাদের একাধিক টিম কাজ করছে। আমরা খুব আশাবাদী খুব দ্রুত এই হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করতে সক্ষম হব। খুলনায় সড়ক দুর্ঘটনায় নিহত ছাত্রলীগ ও যুবলীগের 5 নেতাকর্মীর গ্রামের বাড়ি গোপালগঞ্জে চলছে মাতম। মর্মান্তিক এ দুর্ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পুরো এলাকায়। শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনার পাশাপাশি মহাসড়কের দুর্ঘটনা রোধে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন দলীয় নেতাকর্মীরা। গোপালগঞ্জ থেকে SM আমির হামজার পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। রোববার রাতে সড়ক দুর্ঘটনায় নিহত গোপালগঞ্জ জেলা যুবলীগ ও ছাত্রলীগের 5 নেতাকর্মীকে হারিয়ে বাকরুদ্ধ স্বজন ও সহকর্মীরা। কোনো সান্ত্বনাতেই থামছে না তাদের কান্না। সোমবার সকালে লাশ গোপালগঞ্জের নিজ নিজ গ্রামের বাড়িতে পৌঁছলে কান্নায় ভেঙে পড়েন তারা। পুলিশ জানায়, রোববার রাতে খুলনা থেকে ছেড়ে আসা একটি প্রাইভেট কার গোপালগঞ্জের দিকে যাচ্ছিল। রাত 10:30টার দিকে রূপসা সেতু বাইপাস সড়কের হরিণটানা গেট এলাকায় পৌঁছলে এক মানসিক ভারসাম্যহীন পথচারী প্রাইভেট কারটির সামনে পড়েন। এ সময় তাকে পাশ কাটাতে গিয়ে বিপরীত দিক থেকে আসা একটি সিমেন্ট বোঝাই ট্রাকের সঙ্গে প্রাইভেট কারটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই প্রাইভেট কারের 5 যাত্রী নিহত হন। এই অকাল মৃত্যুতে গোপালগঞ্জবাসী আমরা গভীরভাবে শোকাহত। সাদিকের বাচ্চা বলছে বাবা আসবে কখন, এই কথা উত্তর কে দেবে? এদিকে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন দলীয় নেতাকর্মীরা। পাশাপাশি মহাসড়কে দুর্ঘটনা কমাতে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের কাছে দাবি জানান তারা। সবই আমাকে কাছের, সবকটা বাবু বাচ্চাই আমাদের কাছের আর কি, আমাদের আত্মীয় স্বজনের। তো খুলনা থেকে আসার পথে অ্যাক্সিডেন্টটা করছে আর কি। আমাদের দেশের সড়ক নিরাপত্তার দাবিতে সরকার সহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক সংগ্রাম আন্দোলন করছে। গোপালগঞ্জের এই প্রায় অ্যাক্সিডেন্ট হচ্ছে, তার মধ্যে আমাদের ছেলেরা গোপালগঞ্জের বাইরে যে অ্যাক্সিডেন্ট করলো, আমরা সমবেদনা জানাই। দুর্ঘটনায় নিহত প্রাইভেট কারের 5 যাত্রীর বাড়ি গোপালগঞ্জ সদর উপজেলার সবুজবাগ এলাকায়। সময় সংবাদ, গোপালগঞ্জ। 7 বছরেও সাংবাদিক দম্পতি সাগর রনি হত্যাকাণ্ডের বিচার না হওয়া রাষ্ট্রের ব্যর্থতা বলে মন্তব্য করেছেন গণমাধ্যম কর্মীরা। সকালে সাগরণী হত্যার 7ম বর্ষে ঢাকা রিপোর্টার্স ইউনিটি আয়োজিত প্রতিবাদ সমাবেশে এ মন্তব্য করেন তারা। সাংবাদিকরা বলেন, এই দেশে অনেক আলোচিত ঘটনার রহস্য ভেদ করেছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী, কিন্তু 7 বছরেও সাংবাদিক দম্পতি সাগরণী হত্যার কুল কিনারা করতে না পারাতে তাদের আন্তরিকতা নিয়ে প্রশ্ন ওঠে। রাষ্ট্র চাইলে অবশ্যই এই হত্যার বিচার করা সম্ভব বলে মনে করেন তারা। এছাড়া সাংবাদিক আন্দোলনে অনৈক্যের কারণেও বিচার বিলম্বিত হচ্ছে বলে মনে করেন গণমাধ্যম কর্মীরা। দেখছেন দুপুরের সময়। ক্লিক সুইচ 50,000 বার অন অফ করা যায় নিশ্চিন্তে। ক্লিক সুইচ চলছে, চলবে। রাজধানীর কাকলির সেতু ভবনে কর্ণফুলী টানেলের নিরাপত্তা নিয়ে কথা বলছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সরাসরি যাচ্ছে সেখানে। 40 লাখ টাকা ব্যয় বাস্তবায়ন করা হচ্ছে, যার মধ্যে বাংলাদেশ সরকারের সহায়তা আছে 3,967 কোটি 21 লাখ টাকা এবং চীন সরকারের অর্থ সহায়তা 5,913 কোটি 19 লাখ টাকা। আজকে যে চুক্তিটি সই হলো, বাংলাদেশ নৌবাহিনীর সিকিউরিটি সাপোর্ট ইউনিট কর্ণফুলী টানেল নির্মাণ প্রকল্প এলাকার সার্বিক নিরাপত্তা প্রদান করবে। চুক্তির মেয়াদ 4 বছর। আপনারা জানেন, 2টি টিউব সম্বলিত
3.4 কিলোমিটার দীর্ঘ মূল টানেল এবং টানেলের পশ্চিম ও পূর্ব প্রান্তে 5.35 কিলোমিটার অ্যাপ্রোচ রোড এবং 727 মিটার ওভারব্রিজ ভায়াডাক্ট সহ এই টানেলটি চট্টগ্রামের আনোয়ারা উপজেলাকে চট্টগ্রাম শহরের সঙ্গে যুক্ত করছে। কর্ণফুলী টানেলের নিরাপত্তা নিয়ে কথা বলছিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আমরা তখন সরাসরি ছিলাম সেখানে। অস্বাস্থ্যকর পরিবেশ সহ বিভিন্ন অভিযোগে রাজধানীর মতিঝিলের হযরত শাহ চন্দ্রপটি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের গ্রেড এ থেকে গ্রেড বি তে নামিয়ে দিয়েছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। সংশোধনের জন্য দেয়া হয়েছে 1 মাসের সময়। এছাড়াও ফকিরাপুলের আল ইমাম হোটেলকে নামানো হয়েছে এ থেকে বি গ্রেডে। নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে দুপুরে মতিঝিলে ভেজাল বিরোধী খাদ্যের বিরুদ্ধে অভিযান পরিচালনার সময় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নেয়। এ সময় হোটেলের মান নির্ধারণের জন্য দেয়া স্টিকারপ্রাপ্ত বেশ কয়েকটি হোটেলে তারা অভিযান চালায়। হোটেলগুলোতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, খাবার ও কেমিক্যাল একসঙ্গে রাখা, সঠিকভাবে খাবার সংরক্ষণ না করা সহ বেশ কয়েকটি অভিযোগ পাওয়া যায়। নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ জানায়, বারবার সতর্ক করার পরও হোটেলগুলো কোনো পদক্ষেপ না নেয় প্রাথমিকভাবে তাদের গ্রেড নামিয়ে দেওয়া হয়েছে। এদিকে নিরাপদ পানি নিশ্চিত করার লক্ষ্যে অনুমোদনহীন পানি সরবরাহকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান পরিচালনা করছে বিএসটিআই। সকালে রাজধানী যাত্রাবাড়ি ও সায়দাবাদের বেশ কয়েকটি এলাকায় অভিযান চালায় 10 সদস্যের বিএসটিআই দল। বেশ কয়েকটি অপরিশোধিত পানির কারখানায় অভিযান চালিয়ে পানির জার জব্দ ও ধ্বংস করা হয়। জব্দ করা হয় বেশ কয়েকটি পানির তোলার পাম্প। গত 8 দিনের বিশেষ অভিযানে এখন পর্যন্ত 15টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করা হয়েছে। রাজধানীর মিরপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে উত্তর সিটি কর্পোরেশন। এতে বেশ কিছু স্থাপনা ও অবৈধ কাঁচা বাজার উচ্ছেদ করা হয়। সাধারণ মানুষ বলছেন, বারবার উচ্ছেদ না চালিয়ে প্রয়োজন স্থায়ী পরিকল্পনা। তবে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বলা হয়, সাধারণ মানুষের ভোগান্তি হয় এমন কোনো স্থাপনা রাখা হবে না। মিরপুরের শাহালি মাজার থেকে 1 পর্যন্ত প্রায় 70 ফিট রাস্তা থাকলেও বেশিরভাগই সাধারণ মানুষের কাজে আসে না। এছাড়া রাস্তার 4 ভাগের 3 ভাগ অবৈধ স্থাপনা আর কাঁচা বাজারের দখলে থাকায় এই রাস্তাতেও যানজট নিত্যদিনের। তরকারি নিয়ে বসে থেকে এগুলো দিয়ে রাস্তা অর্ধেক পুরা এরাই দখল করে রাখে। ভালোভাবে একটা গাড়ি সচ্ছলভাবে যাওয়া, একটা সুন্দর রাস্তা, কিন্তু থাকে হইলো 10 ফিটের মতো। সিটি কর্পোরেশন কাজ করছে, লক্ষ লক্ষ টাকা খরচ করে, অথচ হাঁটতে পারে না মানুষ। হাঁটার জায়গা নেই, রোডটা যখন হাঁটতে যায় তখন গাড়ি অ্যাক্সিডেন্ট করে। ফুটপাত দখলমুক্ত করার জন্য আগে হকারদেরকে পুনর্বাসন করার জন্য আমার মনে হয় সরকার একটু দৃষ্টি দেওয়া উচিত। সোমবার সকালে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নেতৃত্বে অভিযান চালানো হয় রাস্তাটিতে। এতে যোগ দেন স্থানীয় জনপ্রতিনিধিরা। তারা জানান, সাধারণ মানুষের ভোগান্তি হয় এমন অবৈধ স্থাপনা থাকবে না। এই ফুটপাত দোকান দিয়ে তারা নষ্ট করেছে, আবার আমরা ঠিক করেছি। আর এবার আমরা চূড়ান্ত উচ্ছেদে যাচ্ছি। এই চূড়ান্ত উচ্ছেদের মাধ্যমে মানুষের চলাচল নির্বিঘ্ন করার জন্য আজকে এই উচ্ছেদ অভিযান। কে চাঁদা তুলছে, কে চাঁদাবাজি করছে, এই দায়িত্ব আওয়ামী লীগ গ্রহণ করবে না। পুরো এলাকায় শতাধিক অবৈধ দোকান, ফুটপাত দখল করে থাকা শতাধিক ভ্রাম্যমাণ দোকান উচ্ছেদ করা হয় বলে জানান ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট। উচ্ছেদের অংশ ফের দখল করা হলে আইনি ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি। এবার নজরদারিটা থাকবে, এবার একটা পরিকল্পনাও আছে, একটা বিউটিফিকেশনের পরিকল্পনা আছে। তো আশা করি আমরা এবার, এবং আমরা আপনাদের মাধ্যমে সংশ্লিষ্ট যারা ব্যবসায়ী তাদেরকে অনুরোধ করব তারা যাতে একটু সচেতন থাকে। সাধারণ মানুষ জানান, বারবার উচ্ছেদ না করে বরং ফুটপাত ও রাস্তা দখলমুক্ত রাখতে স্থায়ী পরিকল্পনা প্রয়োজন। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। বুড়িগঙ্গা দখলমুক্ত করতে কাল থেকে শুরু হচ্ছে 3য় দফার উচ্ছেদ অভিযান। সীমানা পিলারের মধ্যে থাকা স্থাপনা এরই মধ্যে নিজেরাই সরিয়ে নিতে শুরু করেছেন স্থানীয়রা। তবে উচ্ছেদকৃত স্থাপনার মালিকদের অভিযোগ, সীমানা পিলারের বাইরে গিয়েও অনেক ভবন ভেঙে ফেলা হচ্ছে। এ বিষয়ে বিআইডব্লিউটিএ ও পানি উন্নয়ন বোর্ড বলছে, দখলদাররা নিজেরাই সীমানা পিলার সামনের দিকে সরিয়ে নিয়েছে। মাহমুদ রাকিবের রিপোর্ট। বিশাল আকৃতির ড্রিল মেশিন দিয়ে ভাঙা হচ্ছে ভবন, তাও আবার নিজেদেরই।
একটু অবাক মনে হলেও রাজধানীর সদরঘাট গাবতলী বেড়িবাঁধ সড়কের ইসলামবাগ কেল্লার মোড় ও লোহারপুল এলাকায় গেলে এখন দেখা মিলবে এমন দৃশ্যেরই। মালিকরা বলছেন উচ্ছেদ অভিযান চলমান থাকায় বড় ধরনের লোকসানের হাত থেকে বাঁচতে সীমানা পিলারের মধ্যে থাকা স্থাপনা তারা নিজ উদ্যোগেই সরিয়ে নিচ্ছেন। দাগ দিয়ে গেছে তাই আমরা নিজেরাই ভাঙতেছি। এখন সরকারের বুলডোজার চালালে তো আমার পুরো বিল্ডিংই হিলে যাবে। বলছি যে আপনারা সীমানা পর পিলার গেড়ে দিয়ে দেন, আমাদের কোনো অভিযোগ আমরা নিজেরটা আমরা ভাঙ্গা দিব। এখন আমরা এটা ভাঙ্গা দিচ্ছি। তবে সীমানা পিলার নিয়ে নানা অভিযোগ রয়েছে উচ্ছেদ করা স্থাপনার মালিকদের। স্থানীয়দের অভিযোগ, সরকারিভাবে জরিপ করে বসানো সীমানা পিলারের বাইরে গিয়ে ভবন নির্মাণ করার পরও তা উচ্ছেদ করছে বিআইডব্লিউটিএ। তবে অভিযোগ অস্বীকার করে বিআইডব্লিউটিএ বলছে নদীর জায়গা দখলমুক্ত করতে পানি উন্নয়ন বোর্ড সহ সব সেবা সংস্থার সমন্বয়ে করা পুনর্জরিপের মধ্যে যে সকল স্থাপনা আসবে তা সবই উচ্ছেদ করতে তারা তাদের অভিযান অব্যাহত রাখবেন। পিলারটা আমার বিল্ডিংয়ের বাইরে, পিলারের পরে হলো আমার বিল্ডিং, তারপরে আমার বিল্ডিং ভেঙে দিচ্ছে। 10টা মিনিট আমার সময় দেয়, পিলারটাও ভেঙে দিচ্ছে। 1 বছর পর্যন্ত বিভিন্নভাবে মাপ যোগ কইরা আমাদের সীমানা পিলার দিছে। সীমানা পিলার কমপ্লিট করার পরে পিলার রাইখাও 2-1 হাত পরে যায় আমরা আমাদের স্থাপনা করছি। যৌথ জরিপের মাধ্যমে একটি সীমানা পিলার স্থাপন করা হয়েছিল। সেই স্থাপিত সীমানা পিলারগুলো ট্যাম্পারিং করা হয়েছে অনেক জায়গায়, এবং যারা এই অভিযোগটা করছে তারা নিজেরাও জানে। তো সেই পিলারগুলো তারা তুলে ফেলছে। সীমানা পিলার তুলে ফেললেও কিন্তু আমরা আমাদের পজিশন ঠিক করে তার মধ্যে অভ্যন্তরে যদি কোনো অবৈধ স্থাপনা পাই সেগুলো কিন্তু আপনার উচ্ছেদের আওতায় আসবে। পানি উন্নয়ন বোর্ড বলছে বিতর্ক সৃষ্টি করতেই দখলদারদের এই অভিযোগ। এছাড়া নতুন করে জরিপ করে আবারও সীমানা পিলার বসানো হবে বলেও জানিয়েছে সংস্থাটি। ভবনের সামনে পিলার মানে কি আপনার বুঝতে হবে যে ভবনের ভেতরে ছিল পিলারটা। যারা আনঅথরাইজ এতদিন ছিল তারা যখনই দেখেছে আমাদের জায়গা উচ্ছেদ অভিযানের মধ্যে পড়ে যাচ্ছে, তারা রাতের অন্ধকারে ওই পিলারগুলো তারা এই ধরনের ম্যানিপুলেট করে তারা এরকম করেছে। বুড়িগঙ্গা দখলমুক্ত করতে প্রথম 2 দফার অভিযানে ইতিমধ্যেই উচ্ছেদ করা হয়েছে নদী পাড়ের প্রায় 1200 অবৈধ স্থাপনা। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। বিভিন্ন গাড়িতে তেল বিক্রিতে ওজনে কম দেওয়ার অভিযোগে রাজধানীর কয়েকটি পেট্রোল পাম্পে অভিযান চালাচ্ছে বিএসটিআই এর ভ্রাম্যমাণ আদালত। সকালে রাজধানীর এলেনবাড়ি ট্রাস্ট ফিলিং স্টেশন থেকে এই অভিযান শুরু হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালত ট্রাস্ট ফিলিং স্টেশনে তেল বিক্রির সময় ওজনে কম দেওয়ার প্রমাণ পান। এরপর তারা অভিযান চালায় রাজধানীর কল্যাণপুরের কয়েকটি পেট্রোল পাম্পে। অভিযানে নেতৃত্ব দিচ্ছেন বিএসটিআই এর পরিচালক আনোয়ার হোসেন। অনিয়মের প্রমাণ পাওয়া পাম্পগুলোর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। ওজন কম দেওয়ার বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানায় বিএসটিআই। এই মুহূর্তে অভিযানের সঙ্গে তেজগাঁওয়ে একটি পেট্রোল পাম্পে আছেন রিপোর্টার কেফায়েত শাকিল। সরাসরি যাচ্ছি তার কাছে। শাকিল, আপনি জানেন যে আজকে সকাল থেকে যে অভিযান শুরু হয়েছে রাজধানীর বিভিন্ন পেট্রোল পাম্পে যে ভেজাল বিরোধী এবং ওজনে কম দেওয়ার অভিযোগে, সেই অভিযান এখন অব্যাহত আছে। এই মুহূর্তে আমরা আছি রাজধানীর তেজগাঁওয়ের একটি পেট্রোল পাম্পে, যেটি হচ্ছে সিটি পেট্রোল পাম্প। এই পেট্রোল পাম্পে অভিযান পরিচালনা করছে বিএসটিআই এর একটি ভ্রাম্যমাণ আদালত। তারা সকাল থেকে যে অভিযানে তারা বিভিন্ন স্থানে রাজধানীর প্রথমে সিটি ফিলিং রাজধানীর প্রথমে ট্রাস্ট ফিলিং স্টেশন দিয়ে শুরু করে, এরপরে কল্যাণপুরের বিভিন্ন পেট্রোল পাম্পে অভিযান শেষে এই মুহূর্তে তারা আছেন রাজধানীর তেজগাঁওয়ের সিটি ফিলিং স্টেশনে, যেখানে তারা পরিমাপ করে দেখছেন আসলে এখানে কোনো ধরনের ভেজাল আছে কিনা এবং ওজনে কম দেওয়া হচ্ছে কিনা। তো আমরা যে অভিযান চলছে অভিযানে যিনি নেতৃত্ব দিচ্ছেন তিনি হচ্ছেন বিএসটিআই এর ডিরেক্টর। আমরা তার কাছ থেকে অভিযানের সর্বশেষ অবস্থাটা একটু জানতে চাইবো। তিনি আমাদেরকে জানাবেন সর্বশেষ কি অবস্থা আছে। খলিল ভাই। আসসালামু আলাইকুম। হ্যালো, আমি আনোয়ার হোসেন মোল্লা, ডাইরেক্টর মেট্রোলজি বিএসটিআই। আমরা আজকে ওজন ও পরিমাপে যারা কম দেয় এই ধরনের ব্যবসা প্রতিষ্ঠানের বিরুদ্ধে আমরা অভিযান পরিচালনা করতেছি। আমরা আজকে পেট্রোল পাম্পের উপরে করছি। পেট্রোল পাম্পে আপনার ট্রাস্ট ফিলিং স্টেশন, এই যে প্রধানমন্ত্রী দপ্তরের পাশে, ওইখানে আমরা 11টা ইউনিটে প্রত্যেকটিতেই কম দিতেছে দেখতে পেয়েছি, এবং সেটার পরিমাণ হলো প্রতি 10 লিটারে 50 মিলিলিটার হইতে 300 মিলিলিটার পর্যন্ত। তারপরে আমরা কল্যাণপুরে যে আরও 2টা পাম্প দেখেছি, কিন্তু সেগুলোতে আপনার পরিমাপ সঠিক পাওয়া গেছে। এখন আমরা এখানে আসি আপনার সিটি সিএনজি রিফুয়েলিং স্টেশন, এটা তেজগাঁতে। তো এইটা আমরা পরিমাপগুলো দেখতেছি আর কি।
যদি কম পাই তাহলে আপনার কম পাওয়া গেলে এদের বিরুদ্ধে আমরা আদালতে মামলা দায়ের করবো। যেটি বলছিলেন তিনি যে বিভিন্ন পেট্রোল পাম্পে ঘুরে ওনারা যে অভিযান চালাচ্ছেন এবং ওনারা সেখানকার অনিয়মগুলো খুঁজে দেখার চেষ্টা করছেন। তো তারা যেটি জানিয়েছেন তাদের আসলে যে আইন অনুযায়ী তারা এখন কোনো সাজা দিতে না পারলেও তারা ব্যবস্থা নিচ্ছেন, তারা সবকিছু নোট করে নিয়ে যাচ্ছেন এবং তারা পরবর্তীতে আইনি ব্যবস্থা নেবেন বলে আমাদেরকে জানিয়েছেন। তো এই অভিযান অব্যাহত থাকবে বলেও তারা আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। তেজগাঁও থেকে বিএসটিআই এর অভিযানের খবর জানাতে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন রিপোর্টার কেফায়েত শাকিল। এবার অন্য প্রসঙ্গ, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র পদের উপনির্বাচনে প্রচারণা শুরু করেছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী আতিকুল ইসলাম। সকালে উত্তরায় গণসংযোগের মাধ্যমে প্রচারণা শুরু করেন তিনি। প্রথমে আতিকুল ইসলাম স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে উত্তরখানের শাহ কবির মাজার জিয়ারত করেন। মাজার জিয়ারত শেষে প্রচারণা শুরু করেন তিনি। এ সময় তার সঙ্গে ব্যবসায়ী নেতারা যোগ দেন। গণসংযোগের পাশাপাশি কয়েকটি নির্বাচনী বৈঠকে অংশ নেন আতিকুল ইসলাম। ভোটারদের কাছে বিভিন্ন উন্নয়নমূলক কাজ করার প্রতিশ্রুতি দেন তিনি। বিশেষ করে উত্তর সিটি কর্পোরেশনে তুলনামূলক অবহেলিত এলাকা হিসেবে উত্তরখান ও দক্ষিণখানে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করা হবে বলে জানান আতিকুল ইসলাম। সকল সংস্থাকে নিয়ে সমন্বয়ের মাধ্যমে যেই কাজ হবে একবারে হবে 10 বছরের জন্য, তার আগে এখানে কোনো খুরাখুরি বা কোনো কিছু হবে না। এটি আমার জন্য চ্যালেঞ্জ, কিন্তু আমি মনে করি সবাইকে নিয়ে যদি একসাথে কাজ করতে পারি, মাননীয় প্রধানমন্ত্রী তার ইশতেহারে বলেছে সুশাসন প্রতিষ্ঠা করতে হবে, দুর্নীতির বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে, তারই ধারাবাহিকতা ইনশাল্লাহ সবাইকে নিয়ে একটি সুন্দর ঢাকা শহর এবং বিশেষ করে নতুন ঢাকা যেগুলো আছে আমাদের ইউনিয়নগুলোকে এগুলো করবো ইনশাআল্লাহ। পয়লা ফাল্গুন ও ভালোবাসা দিবস উপলক্ষে ফুল সংগ্রহ ও রাজধানীতে ফুল সরবরাহে ব্যস্ত সময় পার করছেন ফুলের গ্রাম হিসেবে পরিচিত সাভারের বিরুলিয়ার ফুল চাষিরা। ফেব্রুয়ারি মাসকে কেন্দ্র করে বিরুলিয়া ইউনিয়নের বিভিন্ন স্থানে বাগানে বাগানে জারবেলা, গোলাপ, গ্ল্যাডিওলাস, গাঁদা সহ বিভিন্ন ফুল চাষ করেছেন চাষিরা। এখন এসব ফুল তোলায় ব্যস্ত তারা। ফুল কিনতে রাজধানী থেকে সাভারে আসছেন ব্যবসায়ীরা। পাশাপাশি রাজধানীর শাহবাগ এবং আগারগাঁওয়ে ফুল সরবরাহ করছেন চাষিরা। একটি জারবারা ফুল পাইকারি 10 টাকা দরে সরবরাহ করা হচ্ছে। এই মুহূর্তে সাভারের শ্যামপুরে আছেন রিপোর্টার হাজেরা শিউলি। বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছে তার কাছে। শিউলি, তামিম, যেহেতু পহেলা ফাল্গুন দোরগোড়ায় এবং এর পরদিনই বিশ্ব ভালোবাসা দিবস এবং দুটি দিনকে ঘিরেই সাভারের বিরুলিয়া ইউনিয়নের যে 6টি গ্রাম আছে প্রতিটি গ্রামের বাগানগুলো ফুলে ফুলে ভরে উঠেছে। গোলাপ, গাঁদা, গ্ল্যাডিওলাস, জারবেরা সহ নানা রঙের ফুলের সমারোহ এবং ছেয়ে গেছে বলা যায় এবং অনেকটা উৎসবের আমেজে এখানে চাষিরা মালিরা ফুল তুলছেন। প্রতিদিনই এক একটি বাগান থেকে 10 থেকে 15 হাজার ফুল তোলা হচ্ছে এবং সেগুলো কিন্তু ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলে চলে যাচ্ছে এবং এক একটি বান্ডেল গোলাপ বিক্রি হচ্ছে প্রায় 500 থেকে 1000 টাকায় এবং জারবেরা ফুল বিক্রি হচ্ছে 10 থেকে 15 টাকায়। এখন যেহেতু বাড়তি চাহিদা তাই দামও একটু বেশি এবং চাষিরাও বেশ খুশি, যেহেতু এই মৌসুমকে টার্গেট করেই তারা প্রত্যেকটি বাগানেই যথেষ্ট পরিমাণ ফুলের চাষ করেছেন এবং গোলাপের কিন্তু একটি আলাদা বাড়তি আকর্ষণ রয়েছে এবং প্রিয়জনকে শুভেচ্ছা জানাতে, ভালোবাসা জানাতে গোলাপের আবেদন বলা যায় একেবারেই ভিন্ন। অনেকেই কিন্তু এখানে এসেছেন বিভিন্ন স্থান থেকে দর্শনার্থীরা ঘুরতে, বাগানগুলো দেখতে এবং একই সাথে তারা এখানে যেহেতু কিছুটা পাইকারি দামে ফুল বিক্রি হয়, অনেকেই সাথে করে ফুলও কিন্তু সংগ্রহ করে নিয়ে যাচ্ছেন এবং পাইকারি রেটে এখানে 5 থেকে 10 টাকায় গোলাপ বিক্রি হচ্ছে এবং জারবেরা ফুল বিক্রি হচ্ছে 10 থেকে 12 টাকায় এবং চাষিরা এবং বাগান মালিকরা বলছেন যে এই মৌসুমে তাদের প্রত্যেকটি বাগানে 2 থেকে 3 লাখ টাকা ফুল বিক্রি হয় এবং পুরো এই অঞ্চল জুড়ে প্রায় শতাধিকের মতো গোলাপ, জারবেরা, গ্ল্যাডিওলাস ফুলের বাগান রয়েছে এবং এই মৌসুমটাকে পুরো ফেব্রুয়ারি মাস জুড়েই কিন্তু বিভিন্ন যে আমাদের উৎসব এবং 21শে ফেব্রুয়ারি এবং সামাজিক নানা অনুষ্ঠান রয়েছে, সেই অনুষ্ঠানগুলো কিন্তু তাদের একটা টার্গেট থাকে এবং বিক্রিরও একটা বেশ ভালো টার্গেট থাকে। এই সময়টাতে প্রতিটি বাগানেই এবং ফুল তোলা এখন ব্যস্ত। সন্ধ্যার পর কিন্তু স্থানীয় যে বাজার আছে শ্যামপুর, মোস্তা, সাবু মার্কেট, আবুল কাশেম মার্কেট, সেখানে বিভিন্ন স্থান থেকে ফুল ব্যবসায়ীরা ফুল সংগ্রহ করতে আসেন। তো বলা যায় যে এখন বেশ উৎসবমুখর পরিবেশে এবং কর্মব্যস্ততার মধ্যে দিয়ে এখানকার ফুল চাষিরা এবং মালিরা, শ্রমিকরা দিন পার করছেন এবং তাদের মুখে বেশ হাসি, যেহেতু ফুলের দামও বেশ ভালোই পাওয়া যাচ্ছে। তামিম।
এই ছিল আমার কাছে সাভার থেকে ফুল বাগানের সর্বশেষ তথ্য। দুপুরের সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ডাকসু নির্বাচনে 11 মার্চ ভোট, মনোনয়নপত্র বিতরণ 19 থেকে 25 ফেব্রুয়ারি। প্যানেল নিয়ে কাজ শুরু ছাত্রলীগের, প্রচারণার সময় কম দাবি অন্য সংগঠনগুলোর। প্যাকেটজাত তরল দুধে মাত্রাতিরিক্ত কীটনাশক ও অ্যান্টিবায়োটিক পাওয়ার ঘটনায় বিএসটিআই ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ব্যর্থ, মন্তব্য আদালতের। 15 দিনের দুধ পরীক্ষার নির্দেশ। শুধু স্কুল কলেজের শিক্ষক পরিচালিত কোচিং অবৈধ, ফ্রিল্যান্সারদের বাধা নেই ব্যাখ্যা হাইকোর্টের। উচ্চ মূল্যে বাসা বাড়িতে গিয়ে পড়ানোর প্রবণতা বাড়বে, মত বিশ্লেষকদের। রাজধানীতে বিভিন্ন স্থানে অনিয়ম ও ভেজাল বিরোধী অভিযান, মিরপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ, বুড়িগঙ্গা দখলমুক্ত করতে কাল থেকে ফের অভিযান। এবং ইডেন কলেজের সাবেক অধ্যক্ষকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। 2 গৃহকর্মী সহ 3 জনের বিরুদ্ধে মামলা। ব্যবসায়িক দ্বন্দ্বে যাত্রাবাড়িতে নারী খুন বলছে পুলিশ। এই ছিল দুপুরের সময়। আপনার মোবাইলের সময় সংবাদ দেখতে ও সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। আর সঙ্গে থাকুন সময়ের।